কঠোর বিধিনিষেধেও কলকারখানায় যোগ দিতে রাজধানীতে ফিরছেন মরিয়া মানুষ। ভোগান্তি কমাতে আগামীকাল দুপুর পর্যন্ত চলবে লঞ্চ। ভেঙে আসলাম, আমাদের আসতে লাগে 1000 টাকা, সেখানে 3000 টাকা খরচ হয়েছে। বাধ্য হচ্ছে চাকরি বাঁচানোর জন্য, আমাদের কষ্ট হলেও আশা লাগলো। করোনায় আরো 218 জনের প্রাণহানি, উদ্বেগ বাড়াচ্ছে কম বয়সী আক্রান্তের হার। অক্সিজেন নাই, অক্সিজেন আমাদের দিতে পারতেছে না, যতটুকু পরিপূর্ণ দরকার আমরা পাই না। ভিতরে মেঝেতেও আছে এবং বাহিরেও রোগী। আমরা হাসপাতাল থেকে যে ওষুধ পাচ্ছি সেই ওষুধে কুলাচ্ছে না। আরো প্রায় 8 লাখ অ্যাস্ট্রাজেনেকা ঢাকায়, দ্বিতীয় ডোজ মিলতে পারে কাল থেকেই। আমরা আগামীকাল পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া শুরু করব দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এক সপ্তাহে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী, ফের রেকর্ড 196 জন হাসপাতালে ভর্তি। এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের, নাক দিয়ে হচ্ছে রক্তপাত। এবং পদ্মা সেতুতে জুলাই মাসে বসল রেকর্ড 110টি রোড স্ল্যাব, সম্পন্ন হয়েছে 2831টির কাজ, শেষ পর্যায়ে রেল লাইনের অবকাঠামো নির্মাণও। কঠোর বিধিনিষেধের মধ্যেই কাল থেকে পোশাক ও শিল্প কারখানায় যোগ দিতে কর্মস্থলে ফিরছেন মানুষ। পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী মানুষের ঢল। স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই কর্মস্থলে ফিরতে মরিয়া হাজার হাজার নারী পুরুষ। সড়কেও বেড়েছে যাত্রী চাপ, আর তাই পায়ে হেঁটে, পিকআপ ও কাভার্ড ভ্যানে করে ছুটছেন গন্তব্যে। এদিকে দিনভর ভোগান্তির পর ঢাকামুখী মানুষের চাপ সামাল দিতে কাল দুপুর পর্যন্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলায় যাত্রীবাহী লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ফেরিতে ঢাকামুখী মানুষের ঢল। পাটুরিয়া ঘাটে ফেরি ভিড়তেই নামতে ব্যস্ত যাত্রীরা। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছেন হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। একই চিত্র শিমুলিয়া বাংলাবাজার নৌরুটেও, যাত্রীতে পূর্ণ প্রতিটি ফেরি। গাদাগাদি করেই পার হচ্ছেন পদ্মা। আমাকে গার্মেন্টস খুলতে লেগে যাচ্ছি আমরা। ভাই আমার চাকরি আছে ভাই, চাকরির কারণে যাইতেছি ভাই। যদি অ্যাটেন্ড করতে না পারি তাহলে হয়তো আমাদের চাকরি থাকবে না। আমাদের এত ভোগান্তি করতেছে কেন? আগে থেকে কেন সিদ্ধান্ত নেয় নাই? অফিস খুলে দিয়েছে, গাড়ি খুলে নাই, আমরা কিভাবে গাড়িতে না যাব, কিভাবে পৌঁছাবো, কিভাবে? পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় দুটি ফেরি বাড়িয়ে ছোট বড় 8টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে চলছে 10টি ফেরি। গার্মেন্টস খোলার কারণে যেহেতু তাদের জীবিকা, এখানে তো তাদের যেতেই হবে, আর যেভাবে হোক তারা সেখানে যাওয়ার চেষ্টা করবে। শিল্প কলকারখানা এবং গার্মেন্ট চালু, যার দরুন মানুষ হুমড়ি খাচ্ছে যাতে কিভাবে তারা ঢাকা পৌঁছবে। এদিকে সড়ক মহাসড়কেও কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। শনিবার ভোর থেকেই ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে ছোট ছোট যানবাহনে করে ঢাকায় ফেরেন অসংখ্য পোশাক শ্রমিক। যেহেতু অফিস খোলা তাহলে যাইতে হবে, আমরাও তো কাজ করি, যদি না যাই পরে যদি আবার সাটাই মাটার করে ব্যবস্থা করে দেয়। চালু করলো, আবার বন্ধ করে দিল, এখন আবার কইতেছে যে আবার চলবো। কালকে থেকে খোলা, মানুষজন কেমন ডিউটি করবো? কঠোর বিধিনিষেধের মধ্যেই রোববার পোশাক কারখানা খুলবে, তাই বিকল্প উপায়ে যে যার মতো করে চেষ্টা করছেন কর্মস্থলে ফিরতে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন এবং রাজধানীর গাবতলী এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। ঢাকামুখী মানুষের সবশেষ খবর জানতে সরাসরি যাব তাদের কাছে, তবে প্রথমে যাচ্ছি মামুনের কাছে। মামুন, মানুষ যাতায়াত করেছেন এবং তারা এই রুটি ব্যবহার করছেন যারা শিমুলিয়া ঘাটে আসছেন বাংলাদেশ থেকে, তাদের মধ্যে অধিকাংশ পশ্চিমবঙ্গের এবং তারা অধিকাংশ হচ্ছে গার্মেন্টস শ্রমিক, পোশাক শিল্পের সাথে জড়িত শ্রমিকরাই কিন্তু দিনভর তারা আছেন। এবং এখনো আমরা দেখছি যে আমরা শিমুলিয়া ফেরিঘাটের সামনে যে সড়ক রয়েছে, এবং আমরা দেখছি যে এক পাশে আসলে প্রায় 2 থেকে 3 কিলোমিটার যানজট, যেটি আসলে ফেরিঘাটে যাওয়ার পথে, আরেক
যাত্রী যেটি আসলে ফেরিঘাট থেকে সেটিতে রয়েছে এবং আমরা দেখছি যে এক পাশে আসলে প্রায় 2 থেকে 3 কিলোমিটার যানজট, যেটি আসলে ফেরিঘাটে যাওয়ার পথে, আরেকটি যেটি আসলে ফেরিঘাট থেকে বের হয়ে ঢাকা মুখ যে পথ, সেই পথে কিন্তু হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছেন। ভোগান্তি তাদের চরমে বলা চলে। যানবাহন সংকট রয়েছে, এছাড়া তাদের সঙ্গে তারা যেহেতু ঈদ করতে গ্রামে গিয়েছিলেন, তাদের সঙ্গে কিন্তু ভারী ব্যাগ রয়েছে, সেই ব্যাগগুলো নিয়ে কিন্তু তাদের হেঁটে হেঁটে বহুদূর পর্যন্ত যেতে হচ্ছে। যে নামে মাত্র 2-1টি যানবাহন পাওয়া যাচ্ছে, তাতেও কিন্তু বাড়তি ভাড়া হাঁকা হচ্ছে। আমরা দেখছি যে কাভার্ড ভ্যান বা ট্রাকে করে কিন্তু শত শত মানুষ তারা ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে সেখানেও কিন্তু অপর্যাপ্ততা রয়েছে, অর্থাৎ এই যে ট্রাক বা কাভার্ড ভ্যান সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। আমরা দেখেছি বেশ কয়েকটি বাস চলাচল করতে, এবং সেই বাসে বা কোথাও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় যে কোথাও আসলে স্বাস্থ্যবিধি নেই, অর্থাৎ স্বাস্থ্যবিধি শূন্যের কোটা। এখানে শিমুলিয়া ফেরিঘাটে মোট 18টি ফেরির মধ্যে কিন্তু আমরা 10টি ফেরি চলাচল করছে বলে জানতে পেরেছি, এবং এই যে 10টি ফেরি চলাচল করছে, এই 10টি ফেরিতে কিন্তু যে ফেরিগুলো বাংলাবাজার যাচ্ছে সেগুলো একটু ফাঁকা হয়ে গেলেও যেগুলো বাংলাবাজার থেকে শিমুলিয়ায় আসছে সেই ফেরিগুলোতে কিন্তু আসলে হাজার হাজার মানুষ আসছেন, অর্থাৎ তিল ধারণের ঠাঁই সেই ফেরিগুলোতে থাকছে না। তো যে 4টি পন্টুন রয়েছে শিমুলিয়া ফেরিঘাটে, এই 4টি পন্টুনের মধ্যে কিন্তু 3টি ফেরিঘাট খোলা রয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু স্বল্পতা রয়েছে, কয়েকটি ফেরি অকেজো অবস্থায় রয়েছে। তো আমরা শিমুলিয়া থেকে জানাচ্ছিলাম এখানকার খবর। গাবতলী খবর জানাতে সেখানে রয়েছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। মামুন, আমাদের এই গাবতলীতেও কিন্তু ঠিক একই চিত্র রয়েছে। এখন পর্যন্ত যে মানুষের যে মানে স্রোত রয়েছে ঢাকামুখী, সে সকাল থেকে যে মানুষ আসছে, অর্থাৎ আগামীকালকে যে পোশাক কারখানা খুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে কিন্তু আজকে ঢাকা আসতে শুরু করেছে মানুষ। সকাল থেকে যে চিত্র ছিল, এখন রাত 9টা বাজে, এখনও কিন্তু সে মানুষের স্রোত রয়েছে। বেশিরভাগ মানুষই কিন্তু এই দীর্ঘ পথ বেশিরভাগ সময় কিন্তু পায়ে হেঁটে এসেছেন। অনেকের মধ্যে এই নিয়ে বেশ দুর্ভোগ এবং একই সাথে ক্ষোভও রয়েছে। দূরপাল্লার পরিবহন এবং গণপরিবহন বন্ধ থাকার ফলে মানুষের দুর্ভোগের সীমা ছিল না। যেভাবে পেরেছেন বিভিন্নভাবে ঝুঁকি নিয়ে তারা এসেছেন। বেশিরভাগ মানুষ কিন্তু এই রাতের বেলা আমরা দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন ট্রাকে এবং বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে তারা ঢাকায় প্রবেশ করেছেন। একই সাথে সাথে এই ঢাকা থেকে এসেও কিন্তু আমরা দেখেছি এখান থেকে বিভিন্ন রিক্সার যোগে বা মোটর সাইকেল যোগে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। তারা অভিযোগ করছেন যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে পোশাক খুলে দেওয়ার, কারখানা খুলে দেওয়ার, একই সাথে যদি বিভিন্ন অর্থাৎ পরিবহনও খুলে দিত, সেক্ষেত্রে মানুষের এই দুর্ভোগ অনেকাংশেই কমে আসতো। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত এই গাবতলীতে সারা দিনের যে চিত্র ছিল, এই একইভাবে কিন্তু রাতের বেলাও কিন্তু মানুষের ঢাকা প্রবেশ করছেন। যারা আসছেন তাদের প্রত্যেকের সাথেই কিন্তু ঈদের বাড়িতে যাওয়ার পর এই দীর্ঘ ছুটি কাটিয়ে যখন তারা আসে, তাদের এক একজনের সাথে একাধিক ব্যাগ থাকার কারণে তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। তাদের দীর্ঘ পথ কিন্তু পায়ে হেঁটে আসতে হয়েছে। একটি বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যে স্বাস্থ্যবিধির কথা বলা হচ্ছে, সেখানে আসলে এই মানুষের এই গাদাগাদি এই সময় এসে অনেকটাই ভেঙে পড়েছে বলা চলে যে স্বাস্থ্যবিধি। একই সাথে মানুষ এই গাবতলী দিয়ে কিন্তু একইভাবে ঢাকার বাইরেও কিন্তু চলে যাচ্ছেন। এখন রাতের বেলায় গত কয়েকদিনে আমরা একটি চিত্র দেখতে পাইনি, সেটি হচ্ছে ব্যক্তিগত পরিবহনে করে ভাড়া চালিত মানুষ যে বিভিন্ন ঢাকার বাইরে যেত, সেই চিত্র দেখিনি। আজকে কিন্তু আমরা একইভাবে দেখতে পেয়েছি যে আসলে ব্যক্তিগত গাড়িতে করেও কিন্তু আজকে অনেক সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটি চেকপোস্টে কিন্তু মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, গাড়িগুলোকে তারা প্রত্যেকটি চেক করছে এবং বিভিন্ন কাগজপত্র তারা দেখতে চাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে আসলে বিশাল সংখ্যক যে মানুষের এখন পর্যন্ত যে ঢাকামুখী চাপ রয়েছে, সেই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে, তাদেরকে কিন্তু কোনো প্রকার নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত আগামীকালকে যে পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তার বিপরীতে যে ঢাকা প্রবেশ করছে মানুষ, তার সবশেষ অবস্থা। ঢাকায় ফেরা মানুষের খবর নিয়ে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ, এবং এর আগে শিমুলিয়া ঘাট থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আবারও মানুষের ঢাকামুখী ঢল এবং করোনার টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাতিলা শারমিন। যাচ্ছি তার কাছে। শাতিলা, আমরা প্রায় প্রত্যেকবারই দেখছি কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে এবং মাঝপথে এসে শিথিল করা হয়, এবং এক্ষেত্রে একটা শ্রেণী সবসময় ভোগান্তিতে পড়েন। এই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয় মাঝপথে এসে, এতে আমরা লকডাউনের শতভাগ সুবিধা কি পাচ্ছি? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কথা রাব্বি আমি আপনাকে বলবো, কিন্তু তার আগে আমাদের সহকর্মী সানমির রূপল একটি রিপোর্ট করেছেন, সেই রিপোর্টটি আমরা একটু দেখে আসি।
ঈদুল আজহার একদিন পর থেকে চলছে টানা 2 সপ্তাহের কঠোর বিধিনিষেধ। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল কঠোর বিধিনিষেধ কার্যকরের সময় চলবে না সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কারখানা। কিন্তু পোশাক শিল্পের মালিকদের দাবির মুখে একদিন সময় দিয়ে হুট করে শুক্রবার রাতে রোববার থেকে কারখানা চালু করার প্রজ্ঞাপন দেওয়া হয়। পোশাক শিল্প মালিকরা বলছেন, কারখানা চালু করায় তাদের ক্ষতি কিছুটা কমবে। আমরা যাদেরকে পাবো তাদেরকে নিয়ে হয়তো লাইন সাজায়া সমন্বয় করার চেষ্টা করব, কিন্তু তারপরেও এটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। প্রশাসন যদি তাদেরকে পাঠানোর জন্য পরিবহনের ব্যবস্থা করে দেন, তাহলে তারা নিরাপদে ফিরতে পারবে। শ্রমিকদের এইটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে না আসতে পারলে চাকরি হারাবে। শ্রমিক নেতারা বলছেন, অনেক কারখানা 1 আগস্ট কাজে যোগ দিতে ঢাকার বাইরে থেকে শ্রমিকদের টেলিফোন করেছেন, তাই হুড়োহুড়ি করে শ্রমিকরা ঢাকায় ফিরছেন। সুপারভাইজাররা, লাইন চিপরা গার্মেন্টস শ্রমিকদেরকে ফোন করছেন যে 1 তারিখে কাজে যোগ দেওয়ার জন্য, গাড়ি বন্ধ। এটা যে কত বড় হয়রানি শ্রমিকদের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিবেচনাহীন কাজ করেছে সরকার এবং মালিকপক্ষ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির স্বার্থে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলে ঝুঁকি এড়িয়ে দীর্ঘমেয়াদে চিন্তা করে আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা ঢাকায় আছে তারা যোগ দিল, কিন্তু ঢাকার বাইরে যারা আছে তারা আসতে পারলো না। এই কারণে তাদের জীবিকার উপর যদি কোনো ধরনের আঘাত আসে অথবা তাদের কর্মসংস্থানের উপর যাতে কোনো ধরনের বিরূপ প্রভাব না পড়ে। সরকারের সিদ্ধান্তগুলো অনেক সময় দেখা যায় যে ক্ষণে ক্ষণে পরিবর্তন করা হয়, তখন কিন্তু একটা আস্থার অভাব পরিলক্ষিত হয়। রফতানিমুখী পোশাক শিল্প মালিকদের সংগঠন জানিয়েছে, শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমন রিপোর্টিতে দেখছিলাম যে হচ্ছে গার্মেন্টস কর্মী যারা আছেন, অর্থাৎ আমরা যাদেরকে পোশাক কর্মী বলি, পোশাক শিল্প কর্মী যারা আছেন, যাদের অধিকাংশ আসলে নারী, এরা কিন্তু ফিরে আসছেন ঢাকা শহরের দিকে, অর্থাৎ বড় বড় শহরগুলোর দিকে। আমরা ঢাকার পরিস্থিতি আমাদের সহকর্মী দেখাচ্ছিলেন তার রিপোর্টে। এবং এই যে অবস্থা যখন হয়, তখন আসলে কোনো রকম যানবাহনের যখন সাপোর্ট না থাকে, তারপরে যখন এই এত সংখ্যক হাজার হাজার মানুষ যখন শহরের দিকে ফেরার চেষ্টা করেন, সেই পরিস্থিতি আমরা দেখছিলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বরাবরই বলছেন যে এই ধরনের যদি হচ্ছে জনসমাগম, এই ধরনের যদি হচ্ছে এত মানুষ যদি একসাথে আসেন, একসাথে জমায়েত হন, তাহলে কিন্তু করোনার যে প্রকোপ, করোনার যে ভয়াবহতা, তা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। রাব্বি, আপনি যেটি আমাকে বলছিলেন যে আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভয়টা কিন্তু ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে, যেটা ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত। এই ভ্যারিয়েন্টের কথা তারা সবসময় বলেছে যে এই ভ্যারিয়েন্টটা কিন্তু আমরা জেনেছি যে যুক্তরাজ্য থেকে একটি গবেষণায় বেরিয়ে এসেছে যে এই ভ্যারিয়েন্টটা কিন্তু যে কোনো করোনা, যতগুলো করোনার ভ্যারিয়েন্ট আমরা দেখেছি তার থেকে অনেক বেশি শক্তিশালী এই অর্থে যে জল বসন্তের মতো শক্তিশালী বলা হচ্ছে। জল বসন্তের মতো শক্তিশালী মানে হচ্ছে, জল বসন্ত কিন্তু একসময় পৃথিবীতে ভয়াবহ মহামারী তৈরি করেছিল এবং এর কিন্তু সংক্রমণের হার প্রচণ্ড। সাথীলা, আর একটা বিষয় আমরা আলোচনায় একেবারেই আনা দরকার বলে মনে করছি, সেটা হচ্ছে এই যে মানুষগুলো আসছে, তারা কিন্তু একটা পর্যায়ে বলতে বাধ্যই হচ্ছে যে যেখানে ভাড়ার দরকার ছিল 100 থেকে 150 টাকা, সেখানে তাদের দিতে হচ্ছে 1000 থেকে 1500 টাকা, অর্থাৎ 10 থেকে 15 গুণ বেশি। এবং তাদের কথা দিয়ে যদি বলি, তারা বলছে যে এই যে ভোগান্তি, এই ভোগান্তির আসলে শেষটা কোথায়? আমাদের যারা কর্তৃপক্ষ, তারা আসলে এমন সিদ্ধান্ত নিয়ে যে মানুষদের ভোগান্তিতে ফেলেন, এ বিষয়ে আসলে আপনি কি বলবেন? আমি আসলে নিজের কথা তো বলতে পারবো না, কিন্তু একটি কথা বলি, সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন সাধারণ চিত্র, এটি আমরা সাধারণ মানুষের মুখে এই কথাগুলো শুনতে পাচ্ছি, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে আসলে অবস্থাটা কি। এখানে বলা হচ্ছে যে যারা আসলে গার্মেন্টস মালিক রয়েছেন, অর্থাৎ তারা কিন্তু বলছেন যে তাদের লোক দরকার, কারণ প্রচুর পরিমাণে অর্ডার বিদেশ থেকে এসেছে, প্রচুর পরিমাণে কাজের যে ব্যাপারটি ছিল, যেটি এই কয়েক বছর ধরে ভাটা ছিল, সেই কাজগুলো কিন্তু আমরা পাচ্ছি চীন এবং ভারত থেকে। ফলে এই যে তাদের যে তাড়াহুড়ো মিলে তারা কিন্তু এক ধরনের সরকারের কাছে আবেদন করেছে। সরকার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে জানিয়েছেন, আমাদের এক সংবাদ সম্মেলনে বলেছেন যে এই যে যারা রয়েছেন পোশাক শিল্প শ্রমিকরা, তারা যেন নিয়মবিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে আসেন এবং সেই অনুযায়ী শিল্প কলকারখানায় কাজ করেন। তো এই বিষয়টি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কঠোরভাবে মানা যাবে বা প্রয়োগ করা সম্ভব হবে, সেটি কিন্তু আলোচনা থেকেই যাচ্ছে।
এরপরে রাব্বি আমি আপনাকে আরেকটি জিনিস দেখাই, যেটি বলছিলাম যে সংবাদ সম্মেলনের কথা। আমরা কিন্তু জাপান থেকে দ্বিতীয় দফা অ্যাস্ট্রাজেনেকা টিকা পেয়েছি। তো সেই টিকার হচ্ছে একটি রিপোর্ট আমার করা, সেটি আগে দেখে আসবো। শনিবার বিকেলে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিমান। কোভ্যাক্সের আওতায় 7,81,320 ডোজ টিকা গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। উপস্থিত ছিলেন দেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইউতো। পরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে নাওকি ইউতো জানান, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ না পাওয়া 15 লাখ মানুষের জন্যই মোট 30 লাখ ডোজ পাঠাবে জাপান। 15 লক্ষ মানুষ এই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছে। আমরা মোট 30 লক্ষ পর্যন্ত টিকা বাংলাদেশকে দিব। স্বাস্থ্যমন্ত্রী জানান, 2 দফায় জাপান থেকে আসা 10 লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকা 2-1 দিনের মধ্যেই দেওয়া শুরু হবে। এ পর্যন্ত দেশে 4 ধরনের প্রায় 2,39 লাখ টিকা পৌঁছেছে বলেও জানান মন্ত্রী। আগামী কাল পরশু থেকেই অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া শুরু করব দ্বিতীয় ডোজ যারা পায়নি তাদের জন্য। 1,30,00,000 আমরা দিয়ে ফেলেছি। অবশিষ্ট 1,21,89,000 টিকা আমাদের হাতে আছে। মন্ত্রী আরও জানান, প্রতি সপ্তাহে 1 কোটি ডোজ প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে 7 আগস্ট থেকে প্রায় 13,800 বুথের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে। আগস্টের 7 তারিখ থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আমরা টিকা কেন্দ্র খুলেছি এবং টিকা দেওয়া শুরু করব। 1 সপ্তাহ ব্যাপী একটা কার্যক্রম, এর মধ্যে প্রায় 1 কোটিরও বেশি টিকা আমরা দিতে সক্ষম হব। এবছর টিকার কোনো ঘাটতি নেই বলে আবারও আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের সমস্যা ছিল, দে হ্যাভ রিজলভড ইট। আমার ছাত্রছাত্রীর সমস্যা ছিল, দে হ্যাভ রিজলভড ইট। ছাত্রছাত্রী আরেকটা সমস্যা BFS, সেইটা আমরা ওপেন করেছি এবং কাজ চলছে। চ্যালেঞ্জেস আর কামিং অ্যান্ড উই আর ফেসিং দেম, আই থিঙ্ক প্রিটি এফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি। আগামী 3 আগস্ট জাপান থেকে আরও 6 লাখ অ্যাস্ট্রাজেনেকার আরেকটি চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা যেমনটি দেখছিলাম এই রিপোর্টটিতে একটু সুখবর আছে, সেটি হচ্ছে যে টিকা দেশে আসছে। এই টিকা দেশে আসার বিষয়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল সেটি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা। সেই টিকার কিন্তু মজুদ এখন যদি বলি তাহলে কিন্তু সেই মজুদটি বাড়ছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে কথাটি আশ্বাসটি দেওয়া হচ্ছে যে যত দ্রুত সম্ভব অ্যাস্ট্রাজেনেকা যারা দ্বিতীয় ডোজ পাননি তাদের টিকা দিয়ে দেওয়া হবে। আমরা একটু পরিসংখ্যানের দিকে তাকাই। পরিসংখ্যানগুলো আসলে আমাদেরকে কি বলছে? অ্যাস্ট্রাজেনেকার দেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আমরা পেয়েছি 1,02,00,000 ডোজ। এই 2 লাখ ডোজ শুধু কিন্তু আমরা কিনে নেইনি, এই 2 লাখ ডোজের মধ্যে রয়েছে উপহার হিসেবে পাওয়া টিকাও। এরপরে রয়েছে আমাদের জাপান থেকে আসা যে টিকা। জাপানের টিকা যদি আমরা বলি তাহলে হচ্ছে জাপানের টিকার ব্যাপারটি হচ্ছে যে যখনই আসলে ভারত থেকে টিকা আসা বন্ধ হয়েছে তখন বিভিন্ন দেশের সাথে যে দেন দরবার চলেছে বাংলাদেশে, তারপরে কিন্তু আমরা জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা পেয়েছি প্রথম চালানে। এইটা এসেছে আমাদের এই মাসেই, সেটি হচ্ছে 2,45,200 ডোজ। এইটি প্রথম চালান আমরা পেয়েছি। আজকে যেটি এসেছে সেটি হচ্ছে আজকে দ্বিতীয় ডোজে আমরা পেয়েছি 7,81,320 ডোজ। অর্থাৎ আমরা যখন বলি যে অ্যাস্ট্রাজেনেকার 15 লাখ মানুষ এখনও দ্বিতীয় ডোজের টিকা পাননি, তখন কিন্তু এই টিকার পরিসংখ্যান প্রায় 10 লাখের বেশি যে টিকা, সেটি কিন্তু এক ধরনের ভরসা যোগাচ্ছে। এরপরে আমরা যাব আসলে কত টিকা অ্যাস্ট্রাজেনেকার আসছে। আমরা পুরোটা হচ্ছে জানি যে সেটি 30 লাখের মতো, কিন্তু আমরা পাচ্ছি আপাতত এই মাসে 6,16,780 ডোজ। এটি আসার কথা রয়েছে, অর্থাৎ এই মাসেই কিন্তু এই টিকাটা আসছে। এবং যে কারণে সরকার কিন্তু খুবই ভালো করে সে বলতে চাচ্ছে যে 2-1 দিনের মধ্যে কিন্তু অ্যাস্ট্রাজেনেকার যে দ্বিতীয় ডোজ প্রার্থী যারা রয়েছে তাদেরকে টিকা দিয়ে দিবে। এটি যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশের কিন্তু একটি বড় যে সাফল্য বলা যায়, বা দীর্ঘদিনের যে খরাটি রয়েছে, দীর্ঘদিনের যে চিন্তার জায়গা ছিল, দীর্ঘদিনের যে হতাশার জায়গা ছিল, সেটি কিন্তু এক ধরনের দূর হচ্ছে। আর যদি আমরা বলি যে আসলে এখন কি অবস্থা টিকার, সেটি হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশের হাতে বা সরকারের হাতে মজুদ রয়েছে
1 কোটির বেশি টিকা, অর্থাৎ 1 কোটিরও বেশি টিকা কিন্তু মজুদ রয়েছে। এই সংখ্যাটি কিন্তু শুধুমাত্র যেটি সংরক্ষণাগার সেখানে মজুদ আছে। এই টিকাগুলো কিন্তু বাদবাকি টিকাগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ টিকা দান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু জোরালো হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা ভবিষ্যতে আসলে কি পেতে যাচ্ছি। ভবিষ্যৎ বলতে কিন্তু খুব কাছের ভবিষ্যতের কথা বলছি আমি। দেখব যে আসলে আগামী সপ্তাহ যেটি বলছিলাম সেটি হচ্ছে খুব শীঘ্রই আসছে সিনোফার্মের 34 লাখ ডোজ টিকা। এই টিকা যদি বাংলাদেশে পৌঁছে তাহলে কিন্তু যেটি বলা হচ্ছে যে 1 কোটি টিকা 1 সপ্তাহের মধ্যে দেওয়া যাবে সেই বিষয়টি আমরা দেখতে পাবো। আগস্ট মাসে অ্যাস্ট্রাজেনেকার 6 লাখের বেশি টিকা যেটি বলছিলাম, এবং সেপ্টেম্বর মাস অর্থাৎ পরবর্তী মাসে আমরা পাচ্ছি ফাইজারের 60 লাখ টিকা। এটি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে টিকাগুলো এই মাসেই ঢুকে যাচ্ছে সেই টিকাগুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে দেওয়ার পরিকল্পনা সরকার করছে। এর মধ্যে কোভ্যাক্স একটি বড় সুবিধা আন্তর্জাতিক, সেই সুবিধা থেকেও কিন্তু টিকা প্রতিনিয়ত আসার একটি ঘোষণা আমরা শুনছি। আমরা স্বাস্থ্যমন্ত্রীকে কয়েকদিন আগে বলতে শুনেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন গণমাধ্যমকে যে এই টিকা কিন্তু প্রায় 21 কোটি ডোজ টিকা বাংলাদেশে পৌঁছাবে। আপনি আলোচনা শুরু করেছিলেন একটি সুখবর দিয়ে, সত্যি আসার কথা যে কর্তৃপক্ষ থেকে কিন্তু এটাও বলা হচ্ছে যে সপ্তাহে 1 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। কিন্তু আরেকটি পক্ষ নিয়ে যদি আমরা একটু কথা বলি যে অনেকেই নিবন্ধন করেও কিন্তু 10 থেকে 15 দিন পার হয়ে যায়, তিনি কিন্তু টিকা কবে দিতে পারবেন সেই মেসেজটা পর্যন্ত পান না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 1 কোটি টিকা দেয়া 1 সপ্তাহে দেওয়ার মতো আমাদের অবকাঠামো কি তৈরি হয়েছে? উত্তরটা আমরা এভাবে আসি, সেটি হচ্ছে অবকাঠামোর বিষয় যদি বলি রাব্বি, তাহলে কিন্তু অবকাঠামো আমাদের অনেকগুলো অবকাঠামো রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞতার কথা আমি বলছি, আমাদের ইপিআই প্রজেক্ট নামে একটি অনেক বড় প্রজেক্ট রয়েছে, যার মাধ্যমে আমরা A+ যে ক্যাম্পেইন মানে ভিটামিন এর যে টিকা সেটি আমরা দিয়েছিলাম, আমরা পোলিও টিকা দিয়েছিলাম, ইভেন আমরা যে শিশুদের যে টিকাগুলো দেই সেগুলোও কিন্তু একটি এই বড় যে অবকাঠামো রয়েছে তার মাধ্যমে দিয়ে থাকি। এই অবকাঠামোটির কথা বারবার বলা হচ্ছে, শুরু করেছে এখান থেকে। সরকার কিন্তু এই অবকাঠামোটি এখনও ব্যবহার করেনি। সরকার যে প্রক্রিয়া আসলে চাইছে সেই প্রক্রিয়ায় যদি সে সফল হয় সেই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে দক্ষতা, যেটা আসলে অনেক বেশি কারিগরি বা প্রযুক্তিগত বা যেগুলো আসলে চিকিৎসা স্বাস্থ্যে রয়েছে সেই জায়গা থেকে যদি হচ্ছে তাদের হচ্ছে ট্রেনিং থাকে পর্যাপ্ত, প্রশিক্ষণ থাকে পর্যাপ্ত, এবং সর্বোপরি এক ধরনের নিয়ন্ত্রণ থাকে, তাহলে কিন্তু অসম্ভব না। কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আমরা ভবিষ্যতে দেখব যে কতটুকু সম্ভব। আমরাও সাথিল আশা দিয়ে শেষ করতে যাই যে অবশ্যই 1 কোটি টিকা দেওয়া সপ্তাহে সম্ভব। সাথিল, আপনাকে ধন্যবাদ। করোনা টিকার বিস্তারিত নিয়ে স্টুডিওতে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী সাথিলা শারমিন। করোনায় সারা দেশে আরও 218 জন মারা গেছেন, নতুন করে শনাক্ত হয়েছেন 9,369 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 67 জন মারা গেছেন, আর এরপরে চট্টগ্রামে 55 জনের মৃত্যু হয়েছে। সংকটাপন্ন রোগে বাড়তে থাকায় এক একটি হাসপাতাল যেন এখন মৃত্যুপুরী। আর কতদিন কোভিডের বিরুদ্ধে লড়তে হবে এর কোনো উত্তর নেই কারো কাছেই। শ্বাসকষ্টজনিত রোগীর চাপে হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। অক্সিজেন সিলিন্ডারই এখন বেঁচে থাকার একমাত্র ভরসা। আর শয্যা পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটোছুটি করেও মিলছে না কোনো শয্যা। ফলে বাধ্য হয়ে অ্যাম্বুলেন্সে থেকেই মৃত্যুর হাত থেকে বাঁচার লড়াই করতে হচ্ছে রোগীদের। সংক্রমণ ঠেকানো যাচ্ছে না চট্টগ্রাম বিভাগে। ঢাকার পরেই বিভাগটিতে কোভিডে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, মারা গেছেন 55 জন। আর খুলনা অঞ্চলে একদিনে প্রাণ ঝরেছে 27 জনের। করোনার ব্যাপক বিস্তারে কোনো কুলকিনারাই পাচ্ছে না রাজশাহী অঞ্চল। 24 ঘন্টায় মারা গেছেন 22 জন। বেড ফাঁকা থাকছে না, বরং বেড ভিতরে মেঝেতেও আছে এবং বাহিরেও রোগী। প্রাণঘাতী ভাইরাসের দাপটে মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে রংপুরেও। একদিনে প্রাণ হারিয়েছেন 16 জন। মৃত্যু তালিকার পাশাপাশি রোগীর মিছিল দীর্ঘ হচ্ছে ময়মনসিংহে। একদিনে 12 জন মারা গেছেন। রাত্রে সংকট হয় সিলিন্ডারের, তাই আর কি নিজেদের রিজার্ভে রাখা লাগে আর কি। করোনায় টালমাটাল বরিশাল। আইসিইউ আর অক্সিজেন সংকটে নগরীর শেরি বাংলা হাসপাতাল। 24 ঘন্টায় বিভাগটিতে মৃত্যু হয়েছে 10 জনের। অনেক দূর থেকে আমি আসছি, অক্সিজেন নাই। সিলেট বিভাগেও হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। একদিনে অঞ্চলটিতে 9 জন মারা গেছেন। আমরা হাসপাতাল থেকে যে ওষুধ পাচ্ছি সেই ওষুধে কুলাচ্ছে না।
কুমিল্লাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। একক জেলা হিসেবে একদিনে সর্বোচ্চ মৃত্যু এই জেলায়, মারা গেছেন 17 জন। লাবিব হাসান, সময় সংবাদ। এবার ডেঙ্গু প্রসঙ্গ। গত এক সপ্তাহে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগে ভর্তির সংখ্যা। চলতি মৌসুমে ফের রেকর্ড 196 জন হাসপাতালে ভর্তি হয়েছেন আজ, যাদের মধ্যে 194 জনই রাজধানীর। চিকিৎসকরা বলছেন শিশুদের মধ্যে এই আক্রান্তের হার বেশি। এক্ষেত্রে এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের। তোহা খান তামিমের রিপোর্ট। বাবার আদর, মায়ের ভালোবাসাতেও থামছে না সুমাইয়ার কান্না। নিষ্পাপ এই প্রাণের তৃতীয় জন্মদিন কেটেছে হাসপাতালের বিছানায়। ডেঙ্গু শনাক্ত হওয়ার পরে অবস্থার অবনতি হতে থাকে সুমাইয়ার। জ্বরের পাশাপাশি রক্ত আসে নাক দিয়েও। অবস্থার কিছুটা উন্নতি হলেও রক্তের প্লাটলেট আশানুরূপ হয়নি এখনো। ছোট্ট এই প্রাণের একটাই চাওয়া, হাসপাতালের বাইরে যাবে। চিকিৎসকরা বলছেন গত এক সপ্তাহে প্রায় 5 গুণ বেড়েছে রোগী ভর্তির সংখ্যা। কঠোর বিধিনিষেধের সময়ে বাসাবাড়িতে থাকায় 1 থেকে 5 বছর বয়সী শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে স্কুল পড়ুয়া বাচ্চারা। কিচ্ছু খাচ্ছে না, এখানে থাকবো না, বাসায় যাব, যার সন্তান সেই একমাত্র বলতে পারবো, তাছাড়া বাইরের লোক কেউ বুঝতে পারবে না। নাক দিয়ে ব্লিডিং হয়েছে, তারপর হচ্ছে প্রেশারটা রাতের সাথে কমে গেছে, চোখ মুখ ফুলে গেছিল, পেটে পানি আসছে। শিশুসহ সব বয়সীদের জ্বর দেখা দিলেই করোনা ও ডেঙ্গু পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া বিপদ চিহ্ন দেখা দিলেই হাসপাতাল নেয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। বাসায় যদি আমরা হাইজিনটা মেনটেন না করি, পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় না রাখি, তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা দিনে দিনে বাড়তেই থাকবে। প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে, প্রচণ্ড বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে এবং সাথে হচ্ছে প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুটটা কমে যেতে পারে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে প্রিভিয়াস যে 2018 সালে একটা ব্রেকআউট হয়েছিল সেটাও কিন্তু ক্রস করতে পারে। এদিকে রাজধানীর উত্তরায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, অ্যাপের মাধ্যমে জমে থাকা পানিতে এডিসের লার্ভার তথ্য দিলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ির ছবি সহ যদি আমাকে পোস্ট করে দেন, আমরা কিন্তু তখন সেই বাড়িতে গিয়ে আমরা পরিষ্কার করে আসতে পারি বা সেই বাড়ি থেকে আমরা ফাইন করতে পারি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি বাংলাদেশকে ধারাবাহিকভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, তাই তাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে অনলাইনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। যখন ক্ষমতায় ছিল তখন দুর্নীতিতে বাংলাদেশ পরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, একবার অবশ্য যুগ্ম চ্যাম্পিয়ন। তাদের মুখে দুর্নীতির কথা শোভা পায় না। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত 12.5 বছরে 4 গুণ বৃদ্ধি পেয়েছে, আর ক্রয় ক্ষমতা 2.5 গুণ বৃদ্ধি পেয়েছে। এগুলো মির্জা ফখরুল সাহেবদের চোখে পড়ে না। এটি খুবই আশ্চর্যজনক এবং দুঃখজনক। গেল এক যুগে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুক্রবার স্থানীয় সময় বিকেলে শেয়ার বাজার বিষয়ক রোড শোর 3য় পর্ব উদ্বোধনকালে তিনি একথা বলেন। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। নিয়ম বান্ধব পরিবেশ বোধহয় পৃথিবীর আর কোনো দেশ আপনাদের দিতে পারবে না। কাজে সকলে যারা বিনিয়োগ করতে চান, আপনারা আসুন, বিনিয়োগ করুন। I consider each one of you ambassadors for Bangladesh. বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের এক অপার সম্ভাবনাময় অঞ্চল। দ্য রাইজ অব বেঙ্গল টাইগার, পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক 3য় পর্বের এই রোড শোতে তিনি আরও বলেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি অনেক ভালো। স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, আমি সেখানে অনুরোধ করেছি যে ভ্যাকসিনের বাংলাদেশে যেন আমরা উৎপাদন করতে পারি, সেটা ওনারা যেন আমাদেরকে সাহায্য করে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রোড শোর 3য় পর্বের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী ও স্টেক হোল্ডাররা অংশ নেন। আমরা সবাই একযোগে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি সরকারের সহযোগিতা কামনা করছি। এই রোড শোর প্ল্যান হচ্ছে বাংলাদেশ কান্ট্রি ব্র্যান্ডিং করা এবং বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করা বাংলাদেশে বিনিয়োগ কতটুকু সেফ।
সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্রের 4টি বড় শহরে এই রোড শোর সহযোগী হিসেবে থাকছে ওয়ালটন, ইস্টার্ন ব্যাংক, নগদ আর অ্যামচ্যাম। আগামী 2রা আগস্ট সান ফ্রান্সিসকোর সিলিকন ভ্যালিতে পুঁজিবাজারের বিষয়ক এই রোড শোর 4র্থ ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার রজত জয়ন্তীতে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও বাণিজ্যের এই রোড শো বিশ্ব দরবারে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ এক উদীয়মান তারা হিসেবে উল্লেখ করেছেন সকলেই। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের অর্থনীতি হবে এক উন্নত দেশের মতোই, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, লস অ্যাঞ্জেলেস। টাইগার অজি সিরিজে চোখ রাঙাচ্ছে বৃষ্টির শঙ্কা। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 1 সপ্তাহ রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে টি-20 হওয়ায় পুরো ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা নেই। এদিকে কোভিডকালে অজিদের বাহ্যিক নিরাপত্তা নিয়ে বিশেষ পরিকল্পনা আইন শৃঙ্খলা বাহিনীর। টি-20 খেলার সময় টাইম খুব শর্ট, আর হলো বৃষ্টি যেহেতু 6 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। 6 তারিখের পরে গিয়ে আপনার দেখা যায় মৌসুমী বায়ু হয়তো বাংলাদেশের কম সক্রিয় অবস্থা থাকবে, সেই সময় হয়তো বৃষ্টির পরিমাণটা অনেক কমে যাবে। খেলা তো মানে যেহেতু শর্ট টাইমে খেলা হয়ে যাবে মনে হয়। এই নিরাপত্তাজনিত কারণে অনেক সময় টিম তারা আসে নাই। তা আমরা চাই তারা যেহেতু আসছে তারা যেন কোনো ধরনের সারপ্রাইজের মুখোমুখি না হয়, তারা যেন একটা স্যাটিসফাইড মুডে এখানে এই খেলাটা এই টুর্নামেন্টটাকে শেষ করে তারা যেতে পারে। সেই আদলে যা যা করণীয় দরকার সেটা আমরা করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বিধিনিষেধেও কলকারখানায় যোগ দিতে রাজধানীমুখী ঢল। কাল দুপুর পর্যন্ত চলবে লঞ্চ। করোনায় আরও 218 মৃত্যু। কাল থেকেই মিলতে পারে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ। 1 সপ্তাহে 5 গুণ বেড়েছে ডেঙ্গু রোগী। ফের রেকর্ড 196 জন হাসপাতালে ভর্তি। এডিস মশা বেশি ঘায়েল করছে 1 থেকে 5 বছর বয়সীদের। নাক দিয়ে হচ্ছে রক্তপাতও। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।